দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকের দিনটি আমাদের অনেকেরই শুরু হয়েছে এক নাগরিক দুর্ভোগের মধ্য দিয়ে। গরম কমিয়েছে, স্বস্তির বৃষ্টি, কিন্তু তারপরেও রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে বেশ কবার, এবং সেটা আসলে কিসের আলামত সেটা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। এসব নিয়ে আজকে আমাদের আলোচনা। এই যে প্রাকৃতিক নানান ধরনের দুর্যোগ আসছে এবং সেটি মোকাবেলায় আসলে আমরা কি করতে পারি সেসব নিয়ে কথা বলবো আমরা। তিনজন সম্মানিত অতিথি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর মেহেদী আহমদ আনসারী, তিনি পুরকৌশল বিভাগ বুয়েটে অধ্যাপনা করছেন। আছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, তিনি সভাপতি ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, এবং আছেন অধ্যাপক ডক্টর জহির বিন আলম, তিনি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে ঢাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেটি নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নেব। ভোররাত থেকে টানা কয়েক ঘন্টার বর্ষণে জবুথবু নগর জীবন। রাজপথ থেকে শুরু করে অলিগলি সবখানে জমে থাকা বৃষ্টির পানি। শুধু রাস্তায় নয়, রাজধানীর বহু এলাকার বাসাবাড়িতে উঠেছে পানি। কোথায় প্রচণ্ড গরম থেকে স্বস্তির জন্য দুদণ্ড বৃষ্টি উপভোগ করবে নগর জীবন, সেখানে ভোর থেকে জলাবদ্ধতা যোগ করেছে বাড়তি ভোগান্তি। সকালেতে অনেক কষ্ট পাইতেছি, মনে করেন ঘুমোতে উঠে দিকে পানি আর কিছু দেখতে পাইতেছি না। নালাগুলি জাম হয়ে রয়েছে, নাহলে তো পানি উঠতো না এইভাবে। কিছুদিন আগে ড্রেন সাফ করেছিল, তারপরেও যদি এরকম পানি ওঠে এখন তো এটা কিছু বলার নাই। আর যারা জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন, অন্যান্য বছরের মতো একই উপলব্ধি তাদেরও। জলাবদ্ধতার বিষয়গুলো আগে ওয়াসা দেখতো, এখন তো সিটি কর্পোরেশন দেখতেছে, কিন্তু তারপরও যে রাস্তার এই অবস্থা, এটা আসলে মানে খুবই দুঃখজনক। এই যে আমাদের মেয়ররা মন্ত্রীরা বলে কই কাজ তো করে না। কেউ কেউ অবশ্য বিশ্বাস করতে চেয়েছিলেন দায়িত্ব নেয়া নতুন নগরপিতাদের সেই ঘোষণা চলতি বছর জলজট হবে না। 30 বছরের 3 যুগের যে সমস্যা, এটিকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে সামনের দিকে আগানোর জন্য। কারণ আপনারা কল্যাণপুরে যে খালটি 173 একর জমি হলো রিটেনশন ফন্ড, যে 173 একর মধ্যে মাত্র 3 একর আছে, আর বাকি 170 একর দখল হয়ে গেছে। ঢাকা ময়মনসিংহ সড়কের গাজীপুর অংশে দুর্ভোগের সীমা ছাড়িয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দাবি, বর্ষাকে সামনে রেখে 17টি খালে 17,500 টন বর্জ্য অপসারণ করা হয়েছে, আর দক্ষিণ সিটির 7টি খালের বর্জ্য অপসারণ কাজ শেষ হয়েছে। যদিও 2 সিটির কয়েকশো কিলোমিটার নর্দমা বা পাইপ ড্রেনের বর্জ্য এখনও সরানো যায়নি। নগরপিতারা ঘোষণা দিয়েছিলেন যে ঢাকার খালের দায়িত্ব ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের কাছে আসলে এই ঢাকাবাসীকে আর জলাবদ্ধতা দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। মৌসুমের প্রথম যে ভারী বর্ষণ হলো ঢাকায়, তাতে বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খালের বর্জ্য অপসারণ করতে গিয়ে শহরের মধ্যে থাকা যে পাইপলাইন রয়েছে, সেই পাইপলাইনের বর্জ্য অপসারণ না করায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। সবুজ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঢাকার আলোচনায় আসার আগে সিলেট নিয়ে কথা বলতে চাই আমরা। আপনারা জানেন বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। সেখান থেকে সহকর্মী গুলজার আমাদের সাথে যোগ দিচ্ছেন। সেখানকার পরিস্থিতিটা সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই গুলজার। আচ্ছা মতিন, যে বিষয়টি হচ্ছে গত শনিবার পরপর আসলে বেশ কয়েকবার ভূকম্প অনুভূত হয়েছে সিলেটে, বিশেষ করে সকাল 10:36 থেকে শুরু করে বিকেল 2টার মধ্যেই কিন্তু 7 থেকে 8 বার। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে তাদের হিসেব অনুযায়ী কিংবা তাদের ওয়েভে যে মাত্রাটা আসছে সেটি দুটি ধরা হয়েছে, একটি হচ্ছে 4.1 এবং আরেকটি হচ্ছে 4, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে লোয়ার 3 অর্থাৎ 3-এর নিচে। তো এক্ষেত্রে আসলে মানুষজন স্বাভাবিকভাবেই আতঙ্কে ভুগছেন। আমরা যেটি দেখি যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের যে প্রস্তুতি, সেটির কিছুটা ঘাটতি রয়েছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রস্তুতি রয়েছে, কিন্তু এই ধরনের দুর্যোগ কিন্তু আগে কোনো সংকেত পাওয়া যায় না, হঠাৎ করেই ঘটতে পারে। তো যেহেতু গত শনিবারে 7-8 বার পরপর ভূমিকম্প হয়েছে, এক্ষেত্রে আসলে ন্যাচারালি আমরা যেটা দেখছি প্রশাসনের উদ্যোগ, সেটি আজকে অর্থাৎ ঘটনার 3 দিন পরে শহরে মাইকিং হয়েছে। কিন্তু যদি মনে
করেন আল্লাহ না করুক যদি এই দুর্ঘটনা ঘটে, তাহলে বিকল্প ব্যবস্থাটা কি, মানুষকে উদ্ধারের বা মানুষকে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থাটা, কারণ সব জায়গায় তো একই অবস্থা বিরাজ করবে। এই জায়গাটা আসলে প্রশাসন তেমন একটা উদ্যোগ এখন পর্যন্ত আমরা নিতে দেখিনি। যদিও সিটি কর্পোরেশন বিভিন্নভাবে যে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো যেগুলো আছে তাদেরকে নিয়ে বৈঠক করেছে এবং আগামীকালকেও তাদের সেই বৈঠক রয়েছে। তবে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক এখনও কাটেনি। এমনও ঘটনা ঘটেছে, অনেকেই আসলে শহরের বাড়িঘর ছেড়ে কিছু কিছু মানুষ তার গ্রামের বাড়িতে চলে গেছেন নিজের নিরাপত্তার জন্য। আর সিলেট শহরের কিন্তু এই দুর্যোগের যে মোকাবেলার প্রস্তুতি, সেটি কিন্তু আজকের কথা না, সেটি প্রায় 20 বছর আগ থেকে বলা হচ্ছে যে সিলেট ভূমিকম্পের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। কেননা ডাউকি ফল যেহেতু কাছে রয়েছে এবং যারা ভূতাত্ত্বিক জরিপ করেন বা কিংবা যারা এগুলো গবেষণা করেন, তারা যেটি বলছেন যে নিয়ম অনুসারে কিন্তু 100 বছর পর পর কিন্তু একটি বড় ধরনের দুর্যোগ তৈরি হতে পারে ভূমিকম্পের জন্য। সেক্ষেত্রে 1950 সাল থেকে ধরলে 2050 সাল কাছাকাছি। সুতরাং এই একই বছরের একই দিনে আসলে এরকম হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ আসলে কিছুটা আতঙ্কে রয়েছেন। ধন্যবাদ। এবারে চলে এসেছে অধ্যাপক আনসারী আপনার কাছে। আপনার বিশ্লেষণটা কি? এর আগে বেশ কিছু ভবিষ্যৎবাণী বলতে পারেন বা বৈজ্ঞানিক গবেষণায় অনেকে মনে করছিলেন যে এরকম একটা সময় আসবে যখন সিলেট বা এর আশেপাশের অঞ্চলে বড় মাপের ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে আরও কিছু অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। এটা কি সেটারই আলামত? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, হিস্ট্রি যদি আপনারা একটু ব্যাক করে যান, দেখবেন যে সিলেটের আশেপাশে কিন্তু গত ধরেন 1870 সাল থেকে শুরু করে 1930 সাল পর্যন্ত 6টা বড় ভূমিকম্প হয়েছে বাংলাদেশের আশেপাশে। তার মধ্যে সিলেটেই আছে 4টা। তার মধ্যে 1869 সালে একটা 7.5 ম্যাগনিটিউডের কাছার আর্থকুয়েক, যেটা সিলেট শহর থেকে হয়তো 70 কিলোমিটারের মধ্যে। 1918 সালে শ্রীমঙ্গল আর্থকুয়েক, যেটাতে সিলেটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল জায়গায়, শ্রীমঙ্গলে। আরেকটা হয়েছিল দুর্গাপুরে, যেটা ময়মনসিংহ এবং সিলেটের এবং বর্ডারিং রিজনে, যেটা 7.1 ম্যাগনিটিউড। এই তিনটা কিন্তু সিলেটের উইদিন 70 কিলোমিটার রেডিয়াসে। আর তাছাড়া একটু দূরে আছে হচ্ছে ডাউকি ফল্ট, সেখানে 1897 সালে হয়েছিল গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক, 8 ম্যাগনিটিউড, 8.1 ম্যাগনিটিউড। এই 8.1 ম্যাগনিটিউড আর্থকুয়েকগুলো সাধারণত 250 থেকে 300 কিলোমিটার রিটার্ন পিরিয়ডে আসে, অর্থাৎ পরপর আসে, 300 বছর পরপর আসে। তো সেই হিসাবে কিন্তু 1897 সালে আর্থকুয়েক আসার সম্ভাবনাটা কম, কারণ ঠিক একই সময় বা ঠিক 300 বছর আগে আবার কিন্তু 1548 সালে বা 250 বছর আগে কিন্তু 1548 সালে ওই আর্থকুয়েকটা হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা যেটা চিন্তা করছি যে যেগুলো হচ্ছে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে, সেই তিনটার সোর্স থেকে কিন্তু এখানে, কারণ সেগুলা 6 থেকে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মোটামুটি 100 থেকে 150 বছর পর পর আসে, অর্থাৎ এর রিটার্ন পিরিয়ড হচ্ছে 100 থেকে 150 বছর। ওই হিসাবে কিন্তু এই ধরনের একটা আর্থকুয়েক, 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসার কিন্তু লং ওভার। তো অনেক সময় যেটা বলা হয় 1897 সালে যে বড় আর্থকুয়েকটা হয়েছিল, তার আগের 1 বছর ধরে কিন্তু প্রায় 1000টা ছোট ছোট আর্থকুয়েক। এবং আপনারা যদি খেয়াল করেন, অনেকে হয়তো খেয়াল করছেন না, ইন্ডিয়া, এটা ইউএসজিএস বলতে পারবে না, বাট ইন্ডিয়ান মেট ডিপার্টমেন্টের সোর্সে ঢুকে আপনি যদি দেখেন, দেখবেন যে গত 2-3 মাসে এই এলাকায় কিন্তু প্রায় 25টা আর্থকুয়েক হয়েছে, যেগুলো ম্যাগনিটিউড ছোট ছোট। তার মধ্যে একটা বড় ম্যাগনিটিউডে 6 ম্যাগনিটিউড আর্থকুয়েক হচ্ছে গত মাস না, এখন এপ্রিলের শেষে, এপ্রিলের 28 তারিখে 6 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসামে কিন্তু যথেষ্ট ক্ষতি করে। তো এগুলো আসলে ইন্ডিকেট করছে যে এখানে হয়তো, এটা কবে আসবে একদম নোবডি ক্যান এক্স্যাক্টলি, কারণ ন্যাচারাল ফেনোমেনা বলা সম্ভব না, কিন্তু এই ডাউকি, সাব ডাউকি ফল্ট অথবা রশিদপুর, এগুলা সোর্সে কিন্তু একটা 6 থেকে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক যে কোনো সময় হতে পারে। কিন্তু কবে হতে পারবে এক্স্যাক্টলি পিনপয়েন্ট করা যাবে না। ছোট ছোট আর্থকুয়েক অনেক সময় ইন্ডিকেট করে, দুইটা থিওরি আছে। ছোট ছোট আর্থকুয়েক ইন্ডিকেট করে যে একটা বড় আসবে, আবার ছোট ছোট আর্থকুয়েক অনেক সময় এটাও ইন্ডিকেট করে যে বড়টা না এসে ছোট ছোট গুলো দিয়ে এনার্জিটা রিলিজ হবে। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমরা কনজারভেটিভ সাইডে যদি থাকি, আমাদের ধরে নেওয়াই ভালো যে আমাদের এখানে একটা 6 থেকে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক যে কোনো সময় করতে পারে। সেক্ষেত্রে এটা যদি ধরে নেওয়া হয় যে এ ধরনের একটা ভূমিকম্প হতে পারে, তার তো স্বাভাবিকভাবে কিছু প্রস্তুতির বিষয় থাকতে পারে। সেটা এই মুহূর্তে আসলে কিছু করণীয় রয়েছে কিনা, বিশেষ করে সিলেট অঞ্চলে যে ধরনের অবকাঠামো রয়েছে সেটা যদি বিবেচনায় নেওয়া যায়? সিলেটের আমি যদি বলি যে এই ধরনের যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক সিলেটে হয়, সেটা কিন্তু সিলেট অনলি না, এটা ঢাকা, চিটাগাং, সিলেট, বাংলাদেশে প্রায় বলতে পারেন 70% জায়গায় এফেক্টেড হবে। তার মধ্যে সিলেটে কিন্তু রাফলি 1 লাখ মতন হাউজিং ইউনিট আছে, মানে বাসাবাড়ি আছে গ্রেটার সিলেটে। ঢাকাতে কিন্তু 21 লাখ বাসাবাড়ি আছে, আর চিটাগাংয়ে রাফলি 3 লাখ আছে। এখন এভারেজ করলে সাধারণত যেটা বলে যে এগুলোর মধ্যে কিন্তু একতলা বাসা আছে, একতলা বাসাগুলো কিন্তু কম ঝুঁকিপূর্ণ। সাধারণত বলা হয় যে এই টোটাল নাম্বারের 70% হচ্ছে মোটামুটি 3 তলা, 4 তলা, 6 তলা বা আরো হাই রেজ। তো এগুলাকে আসলে অ্যাসেস করা দরকার। কারণটা হচ্ছে যে আমরা যেটা বলি
সবসময় আর্থকুয়েকে কিন্তু 100 জন যদি কোনো একটা শহরে আর্থকুয়েকে মারা যায়, দেখা যায় 90% লোক বা 90 জন লোকই মারা যায় কিন্তু বিল্ডিং চাপাবো। কিন্তু আমরা আসলে আমাদের যত কর্মকাণ্ড, আমাদের সরকারি যত কর্মকাণ্ড, আমরা কিন্তু ওই যে 10% লোককে বাঁচানোর জন্য যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমাদের যে ইকুইপমেন্ট কেনা, আমরা কিন্তু ওইদিকে ব্যস্ত। অর্থাৎ আমরা কিন্তু দেখা যাচ্ছে যে 90% লোক যেটা হচ্ছে বিল্ডিং কোড মেনে যদি আমরা ভবন তৈরি করি, বিল্ডিংটাকে যদি আমরা ভূমিকম্প সহনীয় করি, সেদিকে না দেখে আমরা অ্যাওয়ারনেস রেজিং, আমরা আমাদের আপনি জানেন যে রানা প্লাজা উদ্ধার করতে আমাদের প্রায় 10 দিন লেগেছে। যেরকম অন্য জায়গায় আমাদের তার আগে যেটা শাঁখারী বাজারের ঘটনা, সেখানে আমাদের একটু 10-15 দিন। সেই উদ্ধার কাজ করতে যে কিন্তু আমাদের যে ব্যয়, আমাদের যে ইকুইপমেন্ট পারচেস, সেদিকে আমরা মনোযোগ বেশি। কিন্তু আমরা যদি ভবনগুলোকে, যেগুলা এক্সিস্টিং বিল্ডিং, সেগুলাকে চেকিং করে আমরা যদি একটা স্ক্রুটিনি করে বলি যে এগুলা খারাপ, এগুলা ভালো, যেটা আমরা রানা প্লাজা পরে প্রায় 5000 ফ্যাক্টরি বিল্ডিং কিন্তু চেক করে কালার কোড দিয়ে দিয়েছিলাম। যেগুলো হচ্ছে গ্রিন সেগুলো হচ্ছে বেটার, মানে কোনো রকম প্রবলেম নাই। যেগুলো হচ্ছে ইয়েলো সেগুলো সামান্য কিছু প্রবলেম আছে। অ্যাম্বার আর রেড, অ্যাম্বার হচ্ছে মেজর প্রবলেম আর রেড হচ্ছে ইমিডিয়েট ইভ্যাকুয়েশন। তো আমরা মনে হয় যেটা ক্যালিফোর্নিয়া বা আমেরিকা, জাপান সব দেশে যেটা করে, কোন একটা বড় আর্থকুয়েক আসার আগেই বিল্ডিং গুলাকে চেক করে সার্টিফাই করে দেবে, বিল্ডিং এর গায়ে ট্যাগ লাগিয়ে দেয়। এটা ইভেন ভুজ আর্থকুয়েকের সময় করতে ইন্ডিয়াতে আগে থেকে বিল্ডিং গুলা গায়ে ট্যাগ লাগিয়ে দেয় যে এটা হচ্ছে রেড বিল্ডিং, এটা হচ্ছে অ্যাম্বার বিল্ডিং, এটা গ্রিন বিল্ডিং, এটা ইয়েলো বিল্ডিং। সেই ট্যাগিং এ আমাদের চলে যাওয়া উচিত। আমরা যদি ধরে নিই যে আমাদের আর্থকুয়েক আছে আরো 5 বছর বা 6 বছর আছে, আমরা তো জানি না, হয়তো তাই হবে, তাহলে কিন্তু আমাদের এইটা আমাদের অনেক মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে। আমরা যে অ্যাওয়ারনেস করে আমরা ভূমিকম্প থেকে মানুষকে বিল্ডিং চাপা পড়ার পর উদ্ধারের যে আমরা প্রক্রিয়াটার মধ্যে যাচ্ছি বা আপনি ইনভলভ, সেখান থেকে আমাদের মধ্যে বেরিয়ে আসে বিল্ডিং নতুন ভাবে মজবুতীকরণ এবং নিউ বিল্ডিং আর্থিক ভূমিকম্প সহনীয় হিসেবে বিল্ডিং কোড অনুযায়ী করার দিকে আমাদের মনোযোগ দিলে বেশি। জি, ধন্যবাদ। অধ্যাপক আলম, আপনার কাছে আসি এই পর্যায়ে। সিলেট শহরের এখন থেকে 20 বছর আগের ছবি যদি কেউ দেখেন, সেটা মূলত ছিল একতলা বা দোতলা দালানের একটা শহর। এই গত 20টা বছরে অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে শহরের কেন্দ্রে প্রচুর উঁচু উঁচু দালান এখন দেখা যায়। সেখানে আসলে কদ্দূর এই ভূমিকম্পের যে ঝুঁকি, সেটা মাথায় রাখা হয়েছে এগুলো গড়ে তোলার সময়? অধ্যাপক জহির বিলাল, আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমেই আমি আনসার যোগ করি। আছে করোনার সময় বলা হচ্ছে মাস্ক পরো, একটু উদাসীন টাইপের। তো আমাকে জোর করে কিছু মানে আপনি অ্যাওয়ার করে খুব বেশি করতে পারেন না। তার চেয়েও বরং এই যে স্যার যেটা বলেছিলেন যে বিল্ডিং যদি মেনটেইন করে এবং বাধ্য করতে পারি, এটা করার কারণ আমাদের আমজনতা কিন্তু বিল্ডিং করবেন না। বিল্ডিং যারা করবেন তারা মোটামুটি শিক্ষিত ধনী শ্রেণীর লোক, ওদেরকে বাধ্য করা যাবে সিটি কর্পোরেশনের মাধ্যমে বিল্ডিংটা তৈরি করেন। তো সুতরাং এটার দিকেই বেশি জোর দেওয়া উচিত। তো আমি আরেকটু যেই কথা আপনি বলেছেন সেই কথার রেফারেন্সে বলছি যে সিলেট সিটিটা আনপ্ল্যান, এটা বাংলাদেশের প্রত্যেকটা সিটি যেই গত 10 থেকে 12 বছর আনসারি স্যারও ছিলেন, তারপরে জিআর জামিলুর রেজা চৌধুরী স্যারের যেহেতু জন্মভূমি মানে বাসস্থানই হয়েছে সিলেট, তো উনিও অনেক অ্যাক্টিভলি এখানে কাজ করেছেন। গত 10-12 বছর ধরে যতগুলি বিল্ডিং হয়েছে, বিশেষ করে হাই রাইজ বিল্ডিং, এগুলি মোটামুটি বিল্ডিং কোড মেনে চলেছে। কারণ আমরা বিভিন্ন কারণে বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হয়েছে কিছু কিছু বিল্ডিং, বিশেষ করে সিডিএমপি প্রজেক্টের ক্ষেত্রে। তারপরে কিছুদিন আগেও আমরা জাপানের হয়েছে যে নতুন যে বিল্ডিং গুলি হয়েছে এরকম 40টা অ্যাসেস করে আমরা জাপানে পাঠিয়েছি। কারণ জাপানিজ একটা বিল্ডিং অ্যাসেসমেন্ট পদ্ধতি আছে, ওরা চাচ্ছে যে এটা যে ওদের মেথডটা বাংলাদেশে কি প্রযোজ্য হবে কিনা, সেই জন্য, বা বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জাপানিজ মেথড জাইকার মাধ্যমে এরা এখানে প্রয়োগ করবে। তো সেই জন্য আমরা যখন পাঠিয়েছি, যে প্রাইমারি অ্যাসেসমেন্ট করেছি, সেখানে দেখেছি যে নতুন বিল্ডিং গুলি মোটামুটি বিল্ডিং কোড ভালোই মেনটেইন করেছে। কিন্তু যেই জিনিসটা প্রবলেম হয়েছে, পুরাতন বিল্ডিং, স্যার বলেছেন যে
4 তলার উপরে বিল্ডিং, যদিও সংখ্যা কম বা 3-4 তলা বিল্ডিং, এইগুলি বিল্ডিং কোড মেনে চলেনি, এবং প্লাস হলো এগুলি নন ইঞ্জিনিয়ারিং ওয়েতে তৈরি করা হয়েছে। আর আরেকটা জিনিস বলি, এটা জানলে সবার জন্য ভালো হবে, এই কারণে আমি আজকে সকালে স্যারের সাথে আরো 2টো প্রোগ্রামেও ছিলাম। এইবার যে আর্থকুইকটা হয়েছে খুব ঘন ঘন হয়েছে, আমরা যদিও এটা সবগুলি আর্থকুইক কিনা এখনো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ঘোষণা করেনি। ওরা 3টাকে এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে দিয়েছে, আর বাকিগুলি ওয়েবসাইটে দেয়নি। আর হলো এইবার যে সিলেটে যে ভাইব্রেশনটা হয়েছে, আমরা মোটামুটি মানে আমরা সার্ভে করেছি 100 জনের মধ্যে, তাদের মধ্যে 70 জনই বলেছে সে ফিল করেছে ভার্টিক্যাল মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্ট না। বিল্ডিং গুলি মনে হয়েছে যে উপরে নিচে মানে নিচের দিকে নেমে যাচ্ছে। এই জিনিসটা একটু অদ্ভুত লেগেছে। আরেকটু জিনিস অদ্ভুত যে শুধু সিলেট সিটির মধ্যেই আমরা এই অনুভব করেছি, যে আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে যে এটা জয়ন্তপুরে হয়েছে। তো আমরা কিন্তু 7টা কম্পন অনুভব করেছি। 3টার অস্তিত্ব যে আমরা যদি বলি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি, বাকি 4টা তাইলে কি জিনিস? এই জিনিসটা আমরা আর কিছুদিন আমরা তারপরে আমরা কিছু কথা বলতে পারবো। জি, ধন্যবাদ। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনার কাছে চলে আসি। হ্যালো। জি, আপনার কাছে পরের অংশে আবারও আসবো অধ্যাপক আলম। এই ফাঁকে অধ্যাপক মাহমুদের কাছে একটু আসতে চাইছি। সেটা হচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতি যখন তৈরি হয়, সেখানে মানুষকে সচেতন করার কথা আমরা প্রায়শই বলে থাকি। তারা এই সময়ে কি করবেন, কি না করবেন, সেটার কি কোনো ধরনের প্রস্তুতি বা প্রশিক্ষণ করা বা দেওয়া সম্ভব সাধারণ মানুষকে? ধন্যবাদ মঞ্জুর। সেটা তো দেওয়া সম্ভবই, এবং এই ধরনের ট্রেনিং হয়, এই ধরনের নানা ধরনের ভলান্টিয়ার তৈরি করার নানা ধরনের প্রোগ্রাম আমাদের অলরেডি আছে, এবং কমিউনিটি লেভেলে ভলান্টিয়ার তৈরি করা এই ধরনের বিষয় আছে। তবে সচেতনতা প্রোগ্রাম যেটা মানে আছে, এটা যথেষ্ট নয়, এটা আরো অনেক বেশি পরিমাণ করা প্রয়োজন। যেমন অগ্নিকাণ্ডের জন্য যেমন করা দরকার, তেমনি আর্থকুয়েকের এই ধরনের ট্রেনিং গুলো করানো দরকার। সেটি একটি বিষয় আছে, শুধু সচেতনতা দিয়ে হবে না। আনসারি স্যার যেমন তা বললেন, এই আর্থকুয়েকের ড্যামেজটা এত ভয়াবহ রকমের হয়, সেখানে মানুষ বিল্ডিং চাপা পড়েই বেশিরভাগ মানুষ মারা যায়। সেই ক্ষেত্রে আমার 2টো কথা থাকবে। সেটি হচ্ছে যে শহরগুলোতে এখন যেই দালান কোঠাগুলো আছে, এগুলোর আসলে মানে একটা অ্যাসেসমেন্ট হওয়া প্রয়োজন। এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে এই যে একটু আগে ডক্টর জহির বিন আলম উনি যে কথাটা বললেন, জাপানের যে টেকনিকটার কথা ভিআর মেথড বলে, মানে ভিজুয়াল রেটিং মেথড, তো সেই মেথডটা নিয়ে আমি নিজেও ওই টিমের সাথে কাজ করেছিলাম। মানে যে কোনো পদ্ধতি হোক না কেন, একটা সাইন্টিফিক পদ্ধতি অ্যাসেসমেন্টটা করা প্রয়োজন, এবং যে দালান কোঠাগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলোতে অবশ্যই এই রেট্রোফিট করা বা দৃঢ়করণ করা, এই কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, যেহেতু আমরা একটা ঝুঁকির মধ্যে অলরেডি আছি। বিএনবিসিতে এই সারা বাংলাদেশকে সিসমিক জোন হিসেবে 4টা জোনে ভাগ করা আছে। তো মাটির গঠন সিসমিক জোনে কোন অবস্থায় আছে, সমস্ত কিছু বিবেচনা করে কোন ধরনের কাঠামো আমাদের প্রয়োজন, সবকিছু বিবেচনা করে আমাদের এই দৃঢ়করণের কাজটি যেমন করা প্রয়োজন, তেমনি আরেকটা বিষয় হচ্ছে যে নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে, সেটি আমাদের খুব রিসেন্টলি বিএনবিসির গেজেট নোটিফিকেশন করে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে যে ধরনের দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, ঠিক ওটাই ফলো করে যেন এটা তৈরি করা হয়। সেটা দেখভাল শুধু করা না, এটা একেবারে এনফোর্স করা, মানে মাঠে ময়দানে তদারকির মধ্য দিয়ে যেন এটা করা হয়। কারণ আমরা পুরাতন যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে, দুর্বল হয়েছে, এই কথাগুলো যেন পরবর্তীতে যেন আর না শুনতে পাই,
সেদিক থেকে আমাদের ইনস্টিটিউশনগুলোর সক্ষমতা অনেক অনেক বেশি বাড়াতে হবে। রাজধানী শহরে তাও রাজুক বা অন্য জায়গায় সিডিএ আরডিএ এরকম উন্নয়ন কর্তৃপক্ষ আমরা দেখতে পাই, কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, আমাদের অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে, প্রায় 329টা মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা আছে, সেখানেও কিন্তু দেদারসে এই নতুন দালানগুলো উঠছে এবং বেশিরভাগই নন ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচারই তৈরি হয়। তো ইঞ্জিনিয়ার যে সকল দালান কোঠাগুলো তৈরি হয় সেগুলোর তাও একটা মান দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো অধ্যাপক আনসারী আপনার কাছে। একটু আগে অধ্যাপক আলম কিছু কথা বলছিলেন ভূমিকম্পের ধরনটা নিয়ে, এবং 3টি ভূমিকম্প ভারতের যে সার্ভে ডিপার্টমেন্ট তারা রেকর্ড করতে পেরেছে, বাকিগুলো যে বাকি 4টের কথা বলা হচ্ছে সেগুলো তারা নজরে আনেনি এখনো। এগুলোর কোনো ব্যাখ্যা কি আপনি পান? আসলে একটা ব্যাখ্যা আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ইউএসজিএস সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় আর্থকুয়েক হলে কিন্তু ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে তাদের এনইআইসি বলে একটা সেন্টার আছে, তারা রেকর্ড করে দেয়। তো বাট 4.5 ম্যাগনিটিউডের নিচে যদি হয় একটা স্কেলে, তাহলে কিন্তু তারা রেকর্ড করে না বা শো করে না। তখন যেটা করে ইন্ডিয়ান মেট ডিপার্টমেন্ট করে। আপনি খেয়াল করে দেখেন যেগুলো সবগুলো কিন্তু 4 এর অ্যারাউন্ড 4 বা 4 এর নিচে, সেই জন্য কিন্তু ইউএসজিএস এর কোনো ওয়েবসাইটে কিন্তু এটা কোনো ডেটাই নেই। ঠিক একইভাবে ইন্ডিয়ান মেট ডিপার্টমেন্টে কিন্তু 3 এর নিচে যদি হয় ম্যাগনিটিউডটা, তাহলে সেটাকে শো করবে না। এখানে তাই হয়েছে যে এখানে 7টা যদি রেকর্ড করতে হচ্ছে ইন্ডিয়ান মেট ডিপার্টমেন্ট, বাট বাকি 5টা আসলে এতই ছোট যে ইন্ডিয়ান মেট ডিপার্টমেন্ট রেকর্ড করতে পারে। আর জহির যেটা বললো যে ভার্টিক্যাল মুভমেন্টটা ভেরি কমন। কোন শহরের ঠিক নিচে যদি আর্থকুয়েক হয় সবসময় ভার্টিক্যাল মুভমেন্টটা বেশি হাই হবে, এটা মানে আর্থকুয়েকে এটা স্বতঃসিদ্ধ। এবং আমি যখন আমার পিএইচডি কাজ করি ব্যাক ইন 95 বা 94 এর দিকে, তখন কিন্তু এরকম আমরা অনেক রেকর্ড পেয়েছিলাম। জাপানে বিশেষ করে কোবে আর্থকুয়েক যেটা হয়েছিল 95-এ, সেটা কিন্তু ভার্টিক্যাল রেকর্ডটা অনেক স্ট্রঙ্গার দেন দ্য হরিজন্টাল। কারণটা হচ্ছে কোবে শহরের ঠিক 10 কিলোমিটার নিচে আর্থকুয়েক। বা আমার মনে হচ্ছে এটার লজিকটা হচ্ছে যে যেটা বলছে যে 7টার মধ্যে 5টা হচ্ছে কেউ মানে রেকর্ড করে নাই, সেগুলো সবগুলো হচ্ছে খুব ছোট আর্থকুয়েক, লোকালাইজড, এবং এখানে ভার্টিক্যাল মুভমেন্টটা বেশি হওয়াটাই স্বাভাবিক, অর্থাৎ ভার্টিক্যাল ভাইব্রেশনটা বেশি। বেশ কিছু প্রশ্ন থাকে যখন একজন মানুষ অনুভব করেন তিনি যেখানে আছেন সেখানে ভূমিকম্প হচ্ছে, তিনি আসলে কি করবেন? ধরুন কেউ একজন 10তলা দালানের উপরে রয়েছেন, তিনি কি দৌড়ে নামার চেষ্টা করবেন, নাকি কোনো কিছুর আড়ালে লুকোবেন, বা যদি দোতলায় থাকেন তিনি কি করবেন? এগুলো কি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলা যায় যে আসলে তারা কি করতে পারেন এই সময়গুলোতে? আসলে প্রথম কথাই হচ্ছে যে আপনি যদি ভবনটা শক্তিশালী হয়, তাহলে আপনি যে কথাগুলো বললেন প্রত্যেকটাই আমাদের পালন করতে হবে। কিছু নিয়ম আছে। ধরে নিচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল বিল্ডিং যেটার মধ্যে আমি বাস করছি সেটা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, তাহলে আপনি যেই তলায় থাকেন, আমি যদি 5 তলায় থাকি, প্রথম কথা হচ্ছে আর্থকুয়েক হওয়ার সাথে সাথে আপনি কিন্তু কোনো সময় প্যানিক হয়ে ইভ্যাকুয়েট করতে পারবেন না, বাসা থেকে বের হতে পারবেন। আপনাকে যেটা করতে হবে দেয়ালের পাশে, কারণ দেয়ালটার যে ছাদটা প্রথমে ভেঙে পড়ে, ছাদটা রিলেটিভলি নরম, ছাদটা ভেঙে পড়লে কিন্তু দেয়ালের সাথে সেটা একটা অ্যাঙ্গেল করে দেয়। অ্যাঙ্গেলটাই হচ্ছে আপনার লাইফ সেফটি। আপনি যেটা করবেন মাথার মধ্যে হাত দিয়ে, কারণ মাথার মধ্যে যাতে কোনো ইনজুরি না হয়, মাথার হাত দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকবেন। এবং যদি দেয়ালের কোনো জায়গা না থাকে, ফাঁকা না থাকে, তখন যেটা কোনো শক্ত যদি কোনো টেবিল থাকে যার নিচে আপনি ঢুকতে পারবেন, তার নিচেও ঢুকতে পারেন। তো এই দুইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। অর্থাৎ ভূমিকম্প আসার সাথে সাথেই আপনি আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। আপনার বাসার পরিবারকে জানিয়ে দিবেন যে তুমি এই দেয়ালে দাঁড়াবে, আমি এই দেয়ালে দাঁড়াবো, অন্যরা ওই দেয়ালে দাঁড়াবে। আর্থকুয়েক আসার সাথে সাথে দাঁড়িয়ে মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন। যখন আর্থকুয়েকটা শেষ হয়ে যাবে তখন গ্র্যাজুয়ালি বিল্ডিং থেকে ইভ্যাকুয়েট করে আসবে। কিন্তু প্যানিক করলেই আপনার ইনজুরি হবে, যেটা অতীতে আমাদের অনেকগুলো আর্থকুয়েকের ঘটনা আমাদের। মানে ছুটে ভবন থেকে বেরিয়ে আসার কোনো প্রয়োজন নেই তাহলে, যে ধরনের একটা ধারণা মানুষের মধ্যে কাজ করে। ভবন যদি আপনার শক্তিশালী থাকে, ভবন যদি ভূমিকম্প সহনীয় থাকে, তাহলে আপনার কিন্তু ভবনটা ভেঙে পড়বে না, ছাদ ভেঙে পড়তে পারে, কিন্তু আপনি দেয়ালের সাথে যদি লেগে থাকেন তাহলে আপনার মাথায় অন্তত ছাদটা ভেঙে পড়বে না। কারণ ছাদ ভেঙে পড়লে কিন্তু মাঝখানে ভাঙে, রুমের মাঝখানে ভাঙে, দেয়ালের কোণাতে কিছুটা হলে একটা অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল করে থাকে। সেই ট্রায়াঙ্গেলটাই বলা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ লাইফ। ধরুন বড় শহরগুলোতে যারা বসবাস করেন তাদের অনেকেরই বিল্ডিংটা যখন তোলা হয় তখন তার সাথে যোগাযোগ থাকে না, তারা জানেন না, তারা কিভাবে আসলে বুঝবেন যে তাদের ভবনটা আসলে ভূমিকম্প সহনশীল কিনা? এটা অনেক টেকনিক আছে। রিসেন্টলি বললাম তো রানা প্লাজা পরে গার্মেন্ট ইন্ডাস্ট্রির কাজ করতে যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, এখানে দুইটা ইকুইপমেন্ট আছে। আসলে আর্থকুয়েকের বিল্ডিং ভবন আর্থকুয়েক সহনীয় কিনা মেজরিটি দুইটা হচ্ছে মেইন পয়েন্ট। একটা হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ, আরেকটা হচ্ছে আপনার রড গুলা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। তো
তো কংক্রিট স্ট্রেন্থ সাধারণত আমরা বলি যে টিপিক্যাল যদি 6 তলা বাসা হয় 3000 পিএসআই করে না, তো কংক্রিট কোড টেস্ট করে আমরা ওই স্ট্রেন্থটা চেক করে নিতে পারি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে রড ঠিক আছে কিনা, সেটা একটা স্ক্যানিং মেশিন আছে, স্ক্যানিং মেশিন দিয়ে আপনি রডগুলো সাধারণত যেখানে বিম আর কলামের জয়েন্ট থাকে সেখানে একটু ডিটেইলিংটা অনেক ঘন থাকে, অর্থাৎ রড অন্য জায়গায় চুরি আপনারা জানেন, চুরি হচ্ছে স্টেরা বলি, কিন্তু হুকের মধ্যে রডগুলোকে কলামের রডগুলোকে বেঁধে রাখে। সেই চুরিটা সাধারণত জয়েন্ট যেখানে বিম কলামের জয়েন্ট থাকে সেখানে অন্য জায়গায় যদি 8 ইঞ্চি পরপর থাকে, জয়েন্টে 4 ইঞ্চি পরপর থাকে, আর হুক থাকবে 135 ডিগ্রি হুক। এগুলো আসলে আমাদের স্ক্যানিং মেশিন দিয়ে আমরা ইজিলি চেক করতে পারি। তার মানে যেটা অলরেডি কনস্ট্রাক্টেড বিল্ডিং, সেই কনস্ট্রাক্টেড বিল্ডিং এর কংক্রিট কোড দেখে এবং রডের স্ক্যানিং মেশিন দিয়ে, অনেকটা আমরা যেরকম মাথা সিটি স্ক্যান করি সেরকম স্ক্যানিং মেশিন দিয়ে রডগুলোর পজিশন ঠিক আছে কিনা, এই দুটা থেকে আমরা মোটামুটি বলতে পারি যে বিল্ডিংটা। আরো কিছু টেকনিক আছে, এগুলা ডেটা কালেক্ট করে আমাদের বিল্ডিংটা মডেলও করার ব্যাপার আছে, বাট ইনিশিয়ালি আমরা কংক্রিট স্ট্রেংথ এবং রডের পজিশন দেখে আমরা বলতে পারি যে বিল্ডিংটা মোটামুটি আর্থকুয়েক ঝুঁকি মুক্ত। জি, ধন্যবাদ। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনার কাছে আসি। যে প্রসঙ্গ একটু আগে এসেছিল সেটি হচ্ছে বড় বড় যেসব স্থাপনা এখন হচ্ছে সেগুলোতে এক ধরনের হয়তো নিয়ম কানুন মেনে চলতে হয়, কিন্তু অনেক স্থাপনা ঢাকা শহর বলুন বা সিলেট বলুন রয়েছে যেগুলোর সাথে আসলে কোনো স্থপতি কিংবা প্রকৌশলীর যোগাযোগ ছিল না, মোটামুটি স্থানীয় প্রযুক্তিতে সেগুলো গড়ে তোলা হয়। সেখানে আসলে কি কিছু করণীয় রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ আবার আপনাকে। না, এখানে ওই অ্যাসেসমেন্টটা করাটা ছাড়া কোনো গতি নাই। আর দেখতে হবে যে আসলে বিল্ডিং গুলোর মানে সহনশীল কিনা, সেই অ্যাসেসমেন্টটা করা ছাড়া আর কোনো গতি নাই আর কি। আর যেটা ওই নন ইঞ্জিনিয়ার যে সকল বিল্ডিং গুলো আছে, সেই বিল্ডিং গুলো এমনি দুর্বল প্রকৃতির হয়। আর এখানে ওই যে সিসমিক জোন, কোন জোনের এই বিল্ডিং গুলো অবস্থিত, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো মানে অপেক্ষাকৃত যেখানে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, সিসমিক জোন, সেই সকল এলাকায় যে সকল দুর্বল বিল্ডিং আছে, ইমারতগুলো আছে, যেগুলো নন ইঞ্জিনিয়ার বিল্ডিং, সেই বিল্ডিং গুলোকে মজবুতীকরণ করা ছাড়া কোনো গতি নাই। আর যেটা একেবারেই ঝুঁকিপূর্ণ, বসবাসের অযোগ্য, সেটাকে কনস্ট্রাকশন করা ছাড়া আর কোনো পথ নেই। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই এখন মাহমুদ, সেটা হচ্ছে ঢাকা শহরে আজকে সকালে যে চিত্র আমরা দেখলাম, বলা হচ্ছে যে 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও যখন খালগুলো পরিষ্কার করা হচ্ছিল মানুষের মনে আসলে এক ধরনের আশা জেগেছিল যে কর্তৃপক্ষ পরিবর্তিত হয়েছে, এবার হয়তো পানি নাও জমতে পারে। তার খুব বেশি পরিবর্তন হয়তো অনেকেরই চোখে পড়েনি, কারণটা কি? ওকে, আসলে আজকে যে সকালে যে বৃষ্টিটা হয়েছে 3 ঘন্টা, আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, এবং সেটা বৃষ্টি হয়েছে। আমরা গত কয়েক বছর দেখেছি 50 থেকে 55 মিলিমিটার বৃষ্টি হলেও 1 ঘন্টায় আমরা দেখেছি যে জলাবদ্ধ হয়ে পড়ে ঢাকা শহর। তো সেদিক থেকে মানে পানি, আজকে বৃষ্টির পরিমাণটাও বেশি ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে সেই বৃষ্টির পানিটা পড়েছে। আর আপনি যেটা বলেছেন যে ওয়াসা থেকে দায়িত্বটা সিটি কর্পোরেশনের হাতে গেল, এবং সিটি কর্পোরেশনকে দেখলাম খুব তোড়জোড় করে খালগুলো পরিষ্কার করলো, তো আমরা ফলাফল কেন দেখতে পেলাম না? আজকে আপনি দেখবেন যে সকল স্থানে জলাবদ্ধতা হয়েছে, সেই সকল জায়গার স্থানিকভাবে এই জলাবদ্ধতাগুলো হয়েছে, এবং সেখানে কারণগুলো, অন্যতম প্রধান কারণগুলো আমরা যে খেয়াল করেছি সেটি হচ্ছে যে কিছু কিছু পকেট এলাকা আছে যেগুলো খুব বেসিনের মতো হয়ে আছে। আমরা ধানমন্ডি 27 নম্বর অথবা আসাদ গেটের এই এলাকাটাও একই রকম, আবার আপনি কুড়িল বিশ্ব রোডের এই জায়গাটাও একই রকমেরই আছে। অল্প অল্প কিছু আছে, ইন্টারভেনশন নিলেই এই জায়গাগুলোর সমস্যার সমাধান হয়ে যায়। একটা প্রধান বিষয় হয়ে যায় যে রাস্তার দুপাশে যে সকল ক্যাচপিট গুলো আছে এবং রাস্তার ফুটপাতের নিচে যে সকল পাইপ ড্রেন গুলো আছে, এগুলো বেশিরভাগই সলিড ওয়েস্ট দিয়ে বন্ধ হয়ে থাকে, ব্লক হয়ে থাকে। ফলে পানিটা ওর ভিতর দিয়ে গিয়ে যে বড় ড্রেন অথবা খালে যাবে সেটাই মানে হয়ে ওঠে না। ফলে যে এই সকল ড্রেনের ক্যারিং ক্যাপাসিটিটা অনেক কম থাকে, এবং এই কারণে পানি খুব আস্তে আস্তে নেমে যায় এবং দীর্ঘ সময় ধরে জলাবদ্ধ হয়ে থাকে। এটা একটা চিত্র। এগুলো হচ্ছে প্রধান সড়কের কথা বলছি। প্রধান সড়কে আরেকটা ঘটনা ঘটছে যে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিশেষ করে এয়ারপোর্ট রোড এবং রোকেয়া সরণির কথা আমি বলছি, যে এইসব জায়গাতেও রাস্তার দুই পাশে প্রচুর ডেব্রিজ আছে এবং সেখানে ড্রেন গুলো বন্ধ হয়ে আছে। সেই সকল জায়গায় এই ড্রেন গুলোকে পরিষ্কার করা
এবং সেগুলোকে বড় ড্রেন এবং খালের সাথে যুক্ত করা, মানে অবস্টাকল ফ্রি করা আর কি, সেখানে যেন প্রতিবন্ধকতা না থাকে। তো এই প্রস্তুতিগুলো কিন্তু বর্ষার আগেই নেওয়ার দরকার ছিল, এই জায়গাটা মানে কাজ হয়নি আর কি। এটা একটা দিক রইল, এটা হচ্ছে প্রধান সড়কের কথা। আপনি দেখবেন এবার আপনার প্রগতি সরণের পূর্ব পাশটায় অর্থাৎ রামপুরা, তারপরে আপনার গোরান, মান্ডা, জিরানি, এই অঞ্চলেও কিন্তু জলাবদ্ধতা হয়েছে এবং এখানকার জলাবদ্ধতার নেচারটা একটু ভিন্ন রকমের। সেটি হচ্ছে এই এলাকাগুলো উঁচু এলাকা ছিল, নিচু এলাকাতে বসত বাড়ি তৈরি হয়েছে, বছরে বছরে তার আশপাশে যে সকল রাস্তাঘাটগুলো আছে সেগুলো কিন্তু উঁচু হয়েছে এবং উঁচু হয়েছে, বসত বাড়িগুলো কিন্তু নিচের দিকে চলে গেছে। ফলে এইটা আরেকটা নতুন একটা চিত্র কিন্তু এখানে তৈরি হয়েছে। তার সাথে যোগ হয়েছে এই সকল এলাকায় রাস্তাগুলো অত্যন্ত ছোট এবং এখানকার আন্ডারগ্রাউন্ড যে সকল ড্রেন গুলো আছে, রাস্তার নিচে যে সকল ড্রেন গুলো আছে, এগুলোতে পরিষ্কারই করা হয় না এবং মানে সাধারণ মানুষও তাদের যে সকল ময়লা আবর্জনা আছে দেখা যায় যে আশপাশে ফেলতে দেখা যায় এবং সেগুলো আলটিমেটলি স্থান করে নেয় হচ্ছে ওই ড্রেনটা। ফলে যেটা হয় এই সকল এলাকা থেকে পানি সরতে চায় না এবং আমরা কিছু কিছু রিপোর্টও দেখেছি 7-8 ঘন্টা লেগে যায় এইসব এলাকা থেকে পানি সরতে। তো এদিকে যেমন পূর্ব দিকে যেমন এইসব এলাকায় এই ধরনের জলাবদ্ধতা আছে, তেমনি কিছু কিছু এলাকায় কাজীপাড়ার মতো এলাকার মধ্যে এটা আমরা দেখেছি। তো মানে এবারকার জলাবদ্ধতা নিয়ে আমি যেটা মনে করি যে সিটি কর্পোরেশন এটা একটা সুযোগও বলতে পারেন। সেটি হচ্ছে যে এই প্রথম বৃষ্টিতে যে পরিমাণ জলাবদ্ধতা হয়েছে, ফলে জায়গাগুলোকে চিহ্নিত করে ফেলা, মানে প্রয়োজনে আগামীকাল থেকে সেই সকল জায়গায় সেই সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমস্যার সমাধান করা, এটা হচ্ছে একেবারে ইমিডিয়েট করণীয় আর কি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে এবং জুনের মাঝামাঝিতে আরো কিছু বর্ষা হবে, সেই সময়টাতে আরো বৃষ্টিপাত হবে, সুতরাং তখনও যেন এই ধরনের দুর্ভোগ না হয়। জি, ধন্যবাদ। অধ্যাপক জহিরুল আলম, কি শুনতে পাচ্ছেন আমার কথা? সম্ভবত শুনতে পাচ্ছেন না, তাদের সাথে আমাদের যোগাযোগটি বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত। অধ্যাপক আনসারী, আপনার কাছে ফিরে আসি আবারও। বিল্ডিং কোড এখন যে জায়গায় রয়েছে সেখানে নানান ধরনের পরিবর্তনের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি। আপনার কি মনে হয় আর কোনো পরিবর্তন এই মুহূর্তে প্রয়োজন? বিল্ডিং কোড আসলে পরিবর্তন না, যেটা আসলে আক্তার মাহমুদও বললো। দেখেন, আমি ওটা নিয়ে একটু কথা বলি, জলাবদ্ধতা যদি আমার ফিল না, কিন্তু একটা জিনিস হচ্ছে প্ল্যানিং, এগুলো কিন্তু সবই ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আছে। দেখেন ওখানে যেই পয়েন্ট গুলোতে আসলে সার্ভে করে আমরা নির্ধারণ করতে পারি যে সেগুলো নিচু, কারণ 27 নম্বরের ঘটনা আমি ছোটবেলা থেকে দেখি, মহৎপুরে থাকতাম, সবসময় দেখে আসি, গত 30-35 বছর ধরেই ওখানে পানি জলবদ্ধ। তার মানে ওটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, সবাই জানে যে ওটা একটা ডিচ, মানে ডিচ বলতে হচ্ছে যে আশেপাশের জায়গা তুলনায় ওটা নিচু, তার মানে ওটাকে প্ল্যান করে ওটাকে উঁচু করেই আপনি তৈরি করতে হবে। এবং নিচে ওই যেটা আসলে হচ্ছে আমাদের এখানে আরেকটা প্রবলেম হচ্ছে প্লাস্টিক। আমরা কিন্তু প্রচুর প্লাস্টিকের জিনিস কিনছি, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে, যতই আমাদের এখানে মানে আমাদের এখানে এনফোর্সমেন্ট একটা মেজর প্রবলেম। আমরা যেরকম বিল্ডিং কোডকে এনফোর্স করতে আমাদের যেরকম প্রবলেম হচ্ছে, ঠিক একইভাবে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ সেটাকে কিন্তু আমরা এনফোর্স করতে পারছি। তার মানে সবই কিন্তু একসাথে থাকছে। এখন বিল্ডিং কোড যদি এনফোর্স আমরা ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেমই না। ইনফ্যাক্ট আমরা যদি 93 যেটা পুরনো বিল্ডিং কোডটা যদি এনফোর্স করতে পারি তাহলে কিন্তু আমাদের আর্থকুয়েক ঝুঁকি অনেকাংশেই কমে আসতে পারে। জি, আমার মনে হয় অধ্যাপক আলমকে আমরা আবারও পেয়েছি। আমরা এর আগে কথা বলছিলাম যে আমাদের নগরায়ন যেটা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই পরিকল্পিত হচ্ছে না এবং সে কারণেই নানান ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ছি। এই ব্যাপারে কিভাবে উন্নতি করা চলে সেটা নিয়ে আপনার যদি কোনো ভাবনা থেকে থাকে। আপনাকে বলে প্রথমেই যেই কথাটা যে আমাদের প্ল্যানিং করে সঠিক প্ল্যানিং করেই আমাদের আগাতে হবে আমরা। এবং আরেকটা জিনিস হলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ইন্টিগ্রেশন থাকতে হবে। আমাদের এখানে যেটা হয় যে একদিন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এক ধরনের ডিসিশন নেয় আর রোডস অ্যান্ড হাইওয়েজ আরেকদিন আরেকটা ডিসিশন নেয়, আর তারপরে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা ওয়াসা যেটা বলেন তারা আরেক ধরনের ডিসিশন নেন। তো এই কোনো রকম ইন্টিগ্রেশন কোনো ডিপার্টমেন্টগুলির মধ্যে থাকে না, সেই জন্যই প্রবলেমগুলি দেখা দেয়। সেই ক্ষেত্রে সমন্বয় কিভাবে হতে পারে সেটা নিয়ে আপনার কোনো ভাবনা রয়েছে? হ্যাঁ,
সমবায় হতে হলে যেটা হলো যারা এক্সপার্ট আছেন ওই এক্সপার্টরা একটা সঠিক পরিকল্পনা গ্রহণ করবেন, সেই পরিকল্পনা অনুসারেই স্ট্র্যাটেজি ঠিক করে আমাদের কাজ করতে হবে। এবং এখানে কে বড় কে ছোট সেই জিনিসটা চিন্তা করা যাবে না। এখানে এটা চিন্তা করতে হবে যে আমার প্রজেক্টটা সঠিকভাবে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, যে প্ল্যানিং করা হয়েছে সেইভাবে কমপ্লিট করা হয়েছে কিনা। আমাদের দেশে কোনো পরিকল্পনাই সব পরিকল্পনায় হঠাৎ করে একদিনের ভাবনায় করা হয়, এটা ঠিক না। আমাদের পরিকল্পনা করা উচিত একটা বড় একটা সময় নিয়ে সঠিক পরিকল্পনা করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।